রেডিও মিলনের আজকের নিবেদন রাজশেখর বসু ওরফে পরশুরামের কাহিনী জটাধর বক্সী। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রেডিও মিলন অডিও স্টোরি। শুরু হচ্ছে রাজশেখর বসু ওরফে পরশুরামের কাহিনী জটাধর বক্সী। নতুন দিল্লির গোল মার্কেটের পেছনে কুচা চামৌকি রাম নামে একটা গলি আছে। এই গলির মোড়েই কালীবাবুর বিখ্যাত দোকান ক্যালকাটা টি কেবিন। এখানে চা, বিস্কুট, সস্তা কেক, সিগারেট, চুরুট আর বাংলা পান পাওয়া যায়। সঙ্গে তামাকের ব্যবস্থা আর গোটা কতক হুঁকোও আছে। 2-1 মাইলের মধ্যে যেসব অল্প সংখ্যক বাঙালি বাস করেন তাদের অনেকে কালীবাবুর দোকানে চা খেতে আসেন। সন্ধ্যের সময় বিস্তর লোক সমাগম হয়। সবাই মিলে হই হই করতে করতে জাঁকিয়ে আড্ডা দেয়। তখন পৌষ মাস পড়েছে। সময়টা ওই সন্ধে 6টা-6:30 হবে। বাইরে হাড় কাঁপানো ঠান্ডা হলেও কালীবাবুর টি কেবিনটি বেশ গরম। ঘরখানা ছোট, একদিকে চায়ের উনুন জ্বলছে, 15-16 জন চা পিপাসু লোক ঘেঁষাঘেঁষি করে বসে আছেন। সিগারেট, চুরুট আর তামাকের ধোঁয়ায় ঘরের ভেতরটা যেন ঝাপসা হয়ে গেছে। রামতারণ মুখুজ্জে কথা বলছিলেন। এনার বয়স প্রায় 65। মিলিটারি অ্যাকাউন্টসে কাজ করতেন ভদ্রলোক। বছর 10 হলো অবসর নিয়েছেন। 2 ছেলেও দিল্লিতে চাকরি পেয়েছে। সেজন্য রামতরণ এখানকার স্থায়ী বাসিন্দা হয়ে গেছেন। ইনি হলেন গিয়ে যাকে বলে সব জানতা লোক। কথা বলতে আরম্ভ করলে আর থামতে চান না। অন্য লোককে কিছু বলবার অবকাশও দেন না। তাই চায়ের আড্ডায় সবাই একে উপাধি দিয়েছে বিরাট ছেঁদা, অর্থাৎ দ্য গ্রেট বোর। তার রামতারণবাবু বললেন, আরে না 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 না, তোমাদের ধারণা একেবারে ভুল। ভূত আর প্রেত স্বতন্ত্র জীব। আমি বুঝিয়ে দিচ্ছি, শোনো। মৃত্যুর পর মানুষ যতদিন বায়ুভূত নিরালম্ব নিরাশ্রম হয়ে থাকে, অর্থাৎ যে পর্যন্ত আবার জন্মগ্রহণ না করে, ততদিন সে প্রেত। কিন্তু অর্থাৎ আপনি বলছেন পরলোকের ভ্যাগাবনরাই হলো গিয়ে প্রেত? রামতারণবাবুকে মাঝপথে আটকে কথাখানা বলে উঠলেন স্কুল মাস্টার কপিল গুপ্ত। বক্তৃতায় বাধা পাওয়ায় তিনি কিঞ্চিত বিরক্ত হয়ে বললেন, ফাজলামি রাখো, যা বলছি শুনে যাও। মৃত্যুর পর মানুষ চিরকাল প্রেত হয়ে থাকে না, আবার জন্মায়। ধ্রুবং জন্ম মৃতস্য চ। কিন্তু যারা ভূত তারা চিরকালই ভূত, বুঝলে? বুঝেছি। যেমন গাজনের সন্ন্যাসী আর ওই লোটা চিমটে কম্বলধারী 12 মেসের সন্ন্যাসী, তাই তো? চুপ করো না। মরা মানুষের আত্মা হলো প্রেত, বিলেতি ঘোষ্ট প্রেত। কিন্তু পিশাচ আর পল্টারগাইস্টকে ভূত বলা যেতে পারে। ভূত হলো অপদেবতা। তারা নাকে কথা কয়, ভয় দেখায়, ঘাড় মটকায়, নানা রকম উপদ্রব করে। কিন্তু প্রেত সেরকম নয়। জীবদ্দশায় যার যেমন স্বভাব, প্রেত হলেও তাই থাকে। তবে চলতি কথায় প্রেতকেও লোকে ভূত বলে। এমন সময় একজন অচেনা লোক ঘরে প্রবেশ করল। বয়স আন্দাজ 45, 6 ফুট লম্বা, মজবুত গড়ন, মোচড় দেওয়া কাইজারি গোঁফ, গায়ে কালচে খাঁকি মিলিটারি ওভারকোট, পরনে ইজার আছে কি ধুতি আছে ঠিক বোঝা যায় না। মাথায় পাগড়ির মতন করে বাঁধা কমফোর্টার। আগন্তুক ঘরে এসে বাজঘাঁই গলায় বললেন, নমস্কার মশাইরা, এখানে আপনাদের সাথে বসে একটু চা খেতে পারি কি? আরে বিলক্ষণ মশাই, চা খাবেন তার আবার অনুমতি কি? এ তো চায়েরই দোকান। একদমই তাই, একদমই তাই। বসুন বসুন। ওহে কালীবাবু, এই ভদ্রলোককে চা দাও। তো মশাই, আপনাকে আগে তো কখনো দেখিনি। নতুন এসেছেন বুঝি? নতুন নয়। দিল্লি আমার খুব চেনা জায়গা। তবে সম্প্রতি বহুকাল পরে এসেছি। পুরনো দিল্লির কেউ কেউ এখনো হয়তো আমার নাম মনে রেখেছে, জটাধর বক্সী।
ও ম্যানেজার মশাই, দয়া করে আমাকে বেশ বড় এক পেয়ালা চা দিন, খুব গরম আর কড়া। একটা মোটা বড়মা চুরুট, 10 খিলি পান, 1 ধাবড়া চুন আর অনেকখানা দোক্তাও দেবেন। ভূত প্রেতের কি যেন কথা হচ্ছিল আপনাদের, আমি একটু শুনতে পারি কি? এসব কথায় আমার খুব আগ্রহ আছে, বুঝলেন। একজন উৎসুক নতুন শ্রোতা পেয়ে রামতারণবাবু খুশি হয়ে উঠলেন। বললেন, হ্যাঁ, শুনবেন বই কি। বলছিলুম ভূত আর প্রেত আসলে আলাদা জীব, তবে সাধারণ লোকে তফাৎ করে না। এই বাদশাহী আর ব্রিটিশ জামানায় ভূত প্রেতের কথা অনেক শোনা যেত, কিন্তু এই এখনকার সেকুলার ভারতে তারা ভূত হয়ে যাচ্ছে। গুরু মহারাজ, পানি মহারাজ, রাজ জ্যোতিষী, নেপাল বাবা ইত্যাদির ওপর লোকের ভক্তি খুব বেড়েছে বটে, কিন্তু ভূত প্রেতের ওপর আস্থা কমে গেছে। সেজন্য তাদের দেখা পাওয়া এখন কঠিন। বিশ্বাসে মিলায় ভূত, তর্কে বহুদূর। ঠিক কথা, কিন্তু ভূত যদি প্রবল হয় তবে অবিশ্বাসীকেও দেখা দেয়। যদি অনুমতি দেন তো আমি কিছু বলি। আপনি ভূতের কি জানেন? গেল বছর যখন চাঁদনি চকে ঘড়িটা পড়ে গেল। আহা মুকুজ্জে মশাই, দয়া করে আপনি একটু থামুন। আপনি তো সবসময়ই বলেন, আজ না হয় এনাকেই বলতে দিন। তোমরা কি বলো হে? ঠিক কথা, আপনি বলুন জটাধরবাবু। ধন্যবাদ। শুনুন তবে, বাদশাহ জাহাঙ্গীরের আমলে দিল্লিতে একবার প্রচণ্ড ভূতের উৎপাত হয়েছিল। আমাদের ভরতচন্দ্র রায় গুণাকর তার চমৎকার বৃত্তান্তও লিখে রেখেছেন। ভবানন্দ মজুমদারের ইষ্টদেবীকে জাহাঙ্গীর ভূত বলে গাল দিয়েছিলেন। প্রভুর আশকারা পেয়ে ভবানন্দের সিপাহীরা ভবানন্দকে বললে, अरे हिंदू का पूत, दिखलाओ कहाँ है भूत, नहीं तो तुझे करूंगा 2 टूक। তখন ভবানন্দ বিপন্ন হয়ে দেবীকে ডাকলেন। ভক্তের স্তবে তুষ্ট হয়ে মহামায়া ভূত সেনা পাঠালেন। তারা দিল্লি আক্রমণ করল। ডাকিনী, যোগিনী, শাকিনী, প্রেতিনী, গুহক, দানব, দানা, ভৈরব, রাক্ষস, বক্ষস, খক্ষস সমরে দিলে কাহানা। লপটে ঝপটে দপটে রপটে ঝড় বহে খড় তর, লপ লপ লম্পে ঝপ ঝপ জম্পে দিল্লি কাপে থর থর। তাথই হো হই ভৈরব ভৈরবী নাচে, অটো অটো হাসে কটমটো ভাসে মত্ত পিশাচি। অবশেষে বেগতিক দেখে বাচ্চা ভবানন্দের শরণাপন্ন হলেন। বিস্তর ধন দৌলত, খেলা তার রাজগীর ফরমান দিয়ে তাকে খুশি করলেন। তখন গিয়ে ভূতের উৎপাত থামল। সেকালের তুলনায় আজকাল ভূত প্রেত কিঞ্চিৎ দুর্লভ হয়েছে বটে, কিন্তু এই দিল্লিতে এখনো ভূত দেখা যায়। বলছিলাম যে মুকুজ্জে মশাই, আপনি তো প্রাচীন লোক, বহুকাল দিল্লিতে আছেন, তা ভূতের সঙ্গে কখনো আপনার মোলাকাত হয়েছিল? দেখো হে কপিল, আমি নিষ্ঠাবান ব্রাহ্মণ, তোমাদের মতো অখাদ্য খাই না, নিত্য সন্ধানী করি। ভূতের সাধ্য নেই যে আমার কাছে ঘেঁষে। বললাম, আচ্ছা জটাধরবাবু, আপনাকে তো একজন চৌখস লোক বলেই মনে হয়। আপনি কখনো ভূত ট্রুত দেখেছেন নাকি? নিরন্তর দেখছি। ভূত দেখা অতি সহজ। বলেন কি মহায়? দয়া করে আমাদেরও দেখান না। ওসব বুঝরু কি আমার কাছে চলবে না। ভূত প্রেত মানি বটে, একলা অন্ধকারে ভয়ও পাই, কিন্তু জটাধর কি ওই ঘটাধর বাবু ভূত দেখাতে পারেন এ কথা আমি বিশ্বাস করি না। কলেজে আমি রীতিমতো সায়েন্স পড়েছি, ম্যাজিক কলেজে জোচ্চুরি আমার সব জানা আছে। যদি আপনাকে ভূত দেখায়? দেখাবেন বললেই হলো। কবে দেখাবেন, কোথায় দেখাবেন, কখন দেখাবেন? আজই, এখানেই, এখনই দেখাতে পারি। দেখিয়ে ফেলুন ময়, দেখিয়ে ফেলুন, আর দেরি করবেন না। আমাদের তো বাড়ি ফেরার সময় হলো। কিন্তু কি দেখাবেন, ভূত নাকি প্রেত? রামতারণবাবু প্রতিবাদ সইতে পারেন না, চটে গিয়ে বললেন, বেশ, এখনই দেখান, ভূত প্রেত ব্রহ্মদত্ত শাকচুন্নি যা পারেন। আমি বাজি রাখছি মশাই, আমি বাজি রাখছি যে আপনি পারবেন না, শুধু ধাপ্পা দিচ্ছেন।
ভূত দেখানো আপনার সাধ্য নয়। হ্যাঁ, আপনার চ্যালেঞ্জ মেনে নিচ্ছি। মোটা টাকা বাজি রাখতে চাই না, কারণ আপনি নিশ্চয়ই হারবেন। ছাপোষা পেনশনভোগী বুড়ো মানুষ, আপনার ক্ষতি করবার ইচ্ছে নেই। এই বাজি রাখা যাক যে ভূত যদি দেখাতে পারি তবে আমার চা চুরুট পানের দাম আপনি দেবেন, আর যদি হেরে যাই তবে আপনি যা খেয়েছেন তার দাম আমি দেব। রাজি আছেন? আপনারা সবাই কি বলেন? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো প্রস্তাব, ভেরি ফেয়ার অ্যান্ড জেন্টলম্যানলি। বর্মা চুরুটের উগ্র ধোঁয়া উদ্গীরণ করতে করতে জটাধর বক্সী বলতে শুরু করলেন। 1941 সালের কথা। তখন আমি বর্মায় জেনারেল সিওয়েলের স্যাপার্স অ্যান্ড মাইনার্সের দলে সিনিয়র হাবিলদার আমিন। বর্মা থেকে চীন পর্যন্ত যে রাস্তা তৈরি হচ্ছিল তারই জরিপ আমাকে করতে হতো। আমার উপরওয়ালা অফিসার ছিলেন ক্যাপ্টেন ব্যাবিট। ওসব বাজে কথা কি বলছেন? আপনার চাকরির বৃত্তান্ত আমরা শুনতে চাই না। ভূত দেখাতে পারেন তো দেখান। হ্যাঁ, ব্যস্ত হবেন না স্যার, ব্যস্ত হবেন না। রামতারণ বাবু, আপনি কেন বারবার মাঝপথে ওনাকে? আমার কথাটা শেষ হওয়া মাত্রই ভূত দেখতে পাবেন। তখন জাপানিরা দক্ষিণ বর্মায় পৌঁছেছে। তাদের আরেক দল থাইল্যান্ডের ভেতর দিয়ে বর্মার উত্তর পূর্ব দিকে হানা দিচ্ছে। আমাদের সার্ভে পার্টি সে সময় শান স্টেটের উত্তরে কাজ করছিল। দলটি খুবই ছোট। ক্যাপ্টেন ব্যাবিট, আমি, 5 জন গোর্খা সেপাই, 5 জন বর্মী কুলি, একটা জিপ, আর আমাদের তাঁবু, রসদ, থিওডোলাইট, লেভেল চেন ঝান্ডা ইত্যাদি বইবার জন্য 4টে খচ্চর। আমরা যেখানে ছাউনি করেছিলাম সেই জায়গাটা পাহাড় আর জঙ্গলে ভরা, মানুষের বাস নেই। বাঘ, ভাল্লুক, হুড়ার প্রভৃতি জানোয়ারের খুব উপদ্রব। বন্দুক দিয়ে তাদের মারা বারণ, পাছে শত্রুরা টের পায়। ব্যাবিট সাহেব সঙ্গে 1 টিন স্ট্রিকনিনের বড়ি এনেছিল, জিলাটিন দিয়ে মোড়া। পেটে গেলে 3 মিনিটের মধ্যেই গলে যায়। মাংসের টুকরোর সঙ্গে সেই বড়ি মিশিয়ে ক্যাম্পের বাইরে ফেলে রাখা হতো, আর এইভাবেই রোজই 2-4টে জানোয়ার মারা পড়ত। একদিন গুজব শোনা গেল যে জাপানিরা আমাদের 20 মাইলের মধ্যেই এসে পড়েছে। ক্যাপ্টেন ব্যাবিট বললেন, বক্সী, শুধু তুমি আর আমি একটু এগিয়ে গিয়ে দেখি চলো, আর সবাই ক্যাম্পেই থাকুক। চিয়াং কাইসেক আমাদের সাহায্যের জন্য একটা চীনা পল্টন ইউনান থেকে পাঠিয়েছেন। আজ তাদের এখানে এসে পৌঁছবার কথা। দেখতে হবে তাদের কোনো পাত্তা মেলে কিনা। তার কথা মতো আমরা দুজন উত্তর পূর্ব দিকে 4-5 মাইল হেঁটে চললাম। সামনে একটা নিবিড় জঙ্গল, তার ওধারে একটা ছোট্ট পাহাড়। সাহেব বললেন, ওই পাহাড়ের ওপর উঠে দূরবীন দিয়ে চারিদিক দেখতে হবে। আমরা জঙ্গলে ঢুকলাম, আর সঙ্গে সঙ্গে জোনা 50 জাপানি আমাদের ঘিরে ধরল। ওহে বক্সী, তুমি তো কেবলই বক বক করে চলেছ। শেষকালে হয়তো বলবে যে তুমি নিজেই একটি জাপানি ভূত দেখেছিলে। সেটি চলবে না বাপু, তোমার দেখা ভূত মানব না। আপনি নিশ্চিন্ত থাকুন রামতরণ বাবু, একটু পরেই আপনারা স্বচক্ষে ভূত দেখবেন। হ্যাঁ, তারপর শুনুন। ক্যাপ্টেন ব্যাবিট বললেন, আত্মরক্ষার আর কোনো উপায় নেই বক্সী, হাত তুলে সারেন্ডার করো। আমরা হাত তুলতেই জাপানিরা কাছে এগিয়ে এলো। এমন রোগা হাড্ডিসার পল্টন কোথাও দেখিনি। তাদের 3-4 জন আমাদের গলা, কাঁধ, হাত পা টিপে টিপে দেখতে লাগলো। একজন তো সাহেবের কাঁধে কামড়ে পর্যন্ত দিল, আর সবাই তাকে ধমক দিয়ে টেনে নিয়ে গেল। ব্যাবিট সাহেব একটু অর্ধেক জাপানি ভাষা বুঝতেন। জিজ্ঞেস করলাম, এদের মতলব কি? তিনি বললেন, মাই পুয়ার বক্সী, বুঝতে পারছো না? এদের ভাঁড়ার শূন্য, রসদ যা ছিল শান ডাকাতরা লুট করে নিয়েছে। 7 দিন ধরে উপোস করে আছে, খিদে পেট জ্বলছে। তারপর দেখলাম ওদের কয়েকজন একটা উনুন বানিয়ে আগুন জ্বেলেছে, তার উপর মস্ত একটা ডেচকি চাপিয়েছে। টি কেবিনে যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে বীরেশ্বর সিংই একটু বেশি ভীতু। তিনি শিউরে উঠে বললেন, হ্যাঁ? 4 জন জাপানি এগিয়ে এলো, 2 জনের হাতে দড়ি আর 1 জনের হাতে তলোয়ার। সাহেব বললেন, বক্সী, এই 4টে বড়ি এখনই গিলে ফেলো,
আমি বেশ অবাক হয়ে বললাম, আগে থাকতে বিষ খেয়ে মরবো কেন? যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। যা বলছি তাই করো, আমি তোমার কমান্ডিং অফিসার। অবাধ্য হলে কোর্ট মার্শালে পড়বে। কি আর করা যায়, মুড়ি চারটে গিলেই ফেললাম। সাহেবও গিললে। বীরেশ্বর সিংহি আঁতকে উঠে বললেন, হ্যাঁ, বিষ খেলেন? তারপর চীনা ফৌজের ডাক্তার এসে বিষ বার করে ফেললো বুঝি? চীনা ফৌজ 1 ঘন্টা পরে এসেছিল। আমাদের যা হলো শুনুন। দুটো জাপানি আমাদের হাত পা বেঁধে ঘাড় নিচু করে বসিয়ে দিল, আর দুটো জাপানি তলোয়ার দিয়ে একেবারে। বীরেশ্বরবাবু আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলেন না। মাথা চাপড়ে চিৎকার করে উঠলেন, ওরে বাপ রে বাপ! জটাধর বক্সি তখনও বলে চলেছে, আরে হ্যাঁ মশাই, তাহলে আর বলছি কি? তলোয়ারের চোপ দিয়ে ঘ্যাচ করে আমাদের মুন্ডু কেটে ফেললো। তবে তবে বেঁচে আছেন কি করে? কে বললো বেঁচে আছি? আপনার হুকুমে বাঁচতে হবে নাকি? আমাদের কেটে টুকরো টুকরো করলো, ডেচকিতে সেদ্ধ করলো, চেটে পুটে খেয়েও ফেললো। খিদের চোটে স্ট্রিকনিনের তেতো টেরই পেল না। তারপর 3 মিনিটের মধ্যেই সবকটা জাপানি কনভলশন হয়ে পটাপট মরে গেল। ক্যাপ্টেন ব্যাবিটের মতো বিচক্ষণ অফিসার দেখা যায় না মশাই। আশ্চর্য দূরদৃষ্টি। আচ্ছা, আপনারা বসুন, আমি এখন চললাম। ও কালীবাবু, আমার বিলটা এই রামতরণ বাবুই শোধ করবেন। নমস্কার। এতক্ষণ আপনি শুনছিলেন রাজশেখর বসু ওরফে পরশুরামের কাহিনী জটাধর বক্সি, অনলি অন রেডিও মিলন অডিও স্টোরি। জটাধরের ভূমিকায় শুভদীপ, রামতারণের চরিত্রে দীপক, বীরেশ্বর এবং জনৈকের ভূমিকায় সৌরভ, গল্প পাঠে ও অন্যান্য চরিত্রে সায়ন, নাট্যরূপ দান নার্গিস, প্রচ্ছদ রৌমজিৎ, সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হব আমরা। শুনতে থাকুন রেডিও মিলন অডিও স্টোরি।